এই মুহূর্তে গুরুত্বপূর্ণ সব আপডেট ও বাংলা সংবাদ দেখতে আপনাকে স্বাগতম। প্রথমে জানিয়ে দিব, তৃণমূলের রাজনীতি থেকে দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে বসতে যাচ্ছেন মির্জা ফখরুল। লোডশেডিংয়ে আপাতত অপেক্ষা করা ছাড়া উপায় নেই বলেছেন বিদ্যুৎ মন্ত্রী। ব্যাটারি চালিত রিকশা নিয়ে সরকারের নতুন উদ্যোগ। স্বামীর ক্ষমতা দেখিয়ে আমার সঙ্গে এটা করেছে বলেছেন তানজিন তিশা। সর্বশেষ জানাবো, এনআইডির জন্ম তারিখ ও নাম সংশোধনে নতুন সিদ্ধান্ত। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। তবে একটা অনুরোধ থাকবে, এই ভিডিওতে একটা লাইক ও কমেন্ট করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে দেখছেন। তৃণমূলের রাজনীতি থেকে দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে বসতে যাচ্ছেন মির্জা ফখরুল। তৃণমূলের রাজনীতি থেকে ধাপে ধাপে উঠে এসেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছাত্র জীবনে ছিলেন ছাত্রনেতা, কর্মজীবনে অর্থনীতির শিক্ষক। পরবর্তীতে রাজনীতিতে যোগ দিয়ে পৌর চেয়ারম্যান, সংসদ সদস্য, প্রতিমন্ত্রী ও মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। বিএনপির মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম এবার দেশের 23তম রাষ্ট্রপতি হতে যাচ্ছেন। প্রধানমন্ত্রী তারেক রহমান আজ তাকে বিএনপির রাষ্ট্রপতি প্রার্থী হিসেবে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছেন। ৭৮ বছর বয়সী মির্জা ফখরুলের রাজনৈতিক জীবন দীর্ঘ ও বৈচিত্র্যময়। রাজনৈতিক দায়িত্ব পালনের পাশাপাশি নানা প্রতিকূলতার মধ্য দিয়েও এগিয়েছেন তিনি। ২০১৬ সালের ৩০ মার্চ থেকে বিএনপির মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করছেন মির্জা ফখরুল। এর আগে ২০১১ সালের ২০ মার্চ থেকে দীর্ঘ ৫ বছর দলটির ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্বে ছিলেন তিনি। ২০০৯ সালের ৮ ডিসেম্বর বিএনপির পঞ্চম জাতীয় কাউন্সিলে তাকে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব মনোনীত করা হয়। ছাত্র জীবন থেকেই তার রাজনৈতিক পথ চলা শুরু। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতিতে পড়ার সময় তিনি বামপন্থী রাজনীতির সঙ্গে যুক্ত হন এবং পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়নের বিভিন্ন পর্যায়ে নেতৃত্ব দেন। তিনি সংগঠনটির ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখার সভাপতি এবং এস.এম. কল শাখার নির্বাচিত সাধারণ সম্পাদক ছিলেন। ১৯৬৯ সালের গণঅভ্যুত্থানের সময় তিনি ছাত্র ইউনিয়নের ঢাবি শাখার সভাপতি ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি নেওয়ার পর মির্জা ফখরুল অধ্যাপনা পেশায় যোগ দেন। ঢাকা কলেজ অর্থনীতি বিভাগে শিক্ষকতার পর তিনি সরকারি চাকরিতে প্রবেশ করেন। ১৯৭৯ সালে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাসনকালে তৎকালীন উপপ্রধানমন্ত্রী এস.এ. বারীর একান্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। ১৯৮৬ সালে সরকারি চাকরি ছেড়ে তিনি সক্রিয় রাজনীতিতে ফেরেন। লোডশেডিংয়ে আপাতত অপেক্ষা করা ছাড়া উপায় নেই বলেছেন বিদ্যুৎ মন্ত্রী। দেশে চলমান লোডশেডিং পরিস্থিতিতে আপাতত অপেক্ষা করা ছাড়া উপায় নেই বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। বৃহস্পতিবার ১৩ আগস্ট সিপিডি আয়োজিত বাংলাদেশ জ্বালানি সংকট মোকাবিলার তাৎক্ষণিক অগ্রাধিকার এবং টেকসই জ্বালানি ভবিষ্যতের পথ শীর্ষক আলোচনা সভায় এমন মন্তব্য করেন তিনি। ভাসমান এলএনজি টার্মিনালে আগুন লাগার কারণেই চলমান সংকট শুরু হয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, জ্বালানি ও বিদ্যুৎ সংকট নিরসনে সরকার সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে। ভাসমান এলএনজি টার্মিনাল মেরামত সম্পন্ন না হওয়া পর্যন্ত আপাতত লোডশেডিং ব্যবস্থাপনা এবং অপেক্ষা করা ছাড়া এখন আর কোনো উপায় নেই। তিনি বলেন, এইটুকুই বলতে চাই, আমরা কাজ করছি। এই ক্রাইসিসের সময় আসলে এখন আমার কিছুই করার নেই, কারণ এখন আমি গ্যাস উত্তোলন করতে পারবো না বা FSRU ছাড়া আমার যে গ্যাস আছে সেটাও নামাতে পারবো না। বর্তমান ব্যবস্থাপনার কৌশল ব্যাখ্যা করতে গিয়ে ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, বর্তমান প্রাতিষ্ঠানিক সংকটে সরাসরি কিছু করার সুযোগ সীমাবদ্ধ, কারণ নতুন করে হঠাৎ গ্যাস উত্তোলন করা যেমন সম্ভব নয়, তেমনি FSRU সচল না হওয়া পর্যন্ত বিদ্যমান গ্যাস খালাস করে জাতীয় গ্রিডে দেওয়াও সম্ভব নয়। তিনি বলেন, বিদেশি প্রকৌশলীরা যতক্ষণ পর্যন্ত FSRU মেরামত শেষ না করছেন ততক্ষণ অপেক্ষা করা ছাড়া কোনো গতি নেই। এখন শুধু আমাকে দিন গোনা ছাড়া, আর ওই যে ইঞ্জিনিয়াররা কাজ করছেন FSRU-তে, এটা করা ছাড়া আমার কিছুই করার নেই। আর কিছু ম্যানেজমেন্ট করা যাতে কম লোডশেডিং হয়, যেন আমি ইন্ডাস্ট্রিকে গ্যাসটা দিতে পারি, এই ম্যানেজমেন্টটা করা। এছাড়া আপনিই বলেন আমার হাতে আর কি থাকতে পারে। জ্বালানি মন্ত্রী আরও বলেন,
এলএনজি টার্মিনাল মেরামতে যুক্তরাজ্য ও সিঙ্গাপুরের প্রকৌশলীরা কাজ করছেন। তবে মেরামত শেষে নতুন দুটি বয়লার একসঙ্গে চালু করতে হবে। কারিগরি সমন্বয়ের জন্য তখন পুরো সিস্টেমটি টানা 72 ঘন্টা বা 3 দিন বন্ধ রাখা লাগবে, যার প্রভাবে সাময়িকভাবে দেশে গ্যাসের সংকট তীব্র দেখা দেবে। ব্যাটারি চালিত রিকশা নিয়ে সরকারের নতুন উদ্যোগ। সিটি কর্পোরেশন, পৌরসভা এবং উপজেলা ও ইউনিয়ন পরিষদ এলাকায় ব্যাটারি চালিত রিকশা ব্যবস্থাপনায় নীতিমালা প্রণয়নের উদ্যোগ নিয়েছে সরকার। বৃহস্পতিবার 13 আগস্ট সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগের সভাকক্ষে সিটি কর্পোরেশন, পৌরসভা, উপজেলা ও ইউনিয়ন পরিষদ এলাকায় 3 চাকার স্বল্পগতির ব্যাটারি চালিত রিকশা চলাচল সংক্রান্ত বিষয়ে একটি আলোচনা সভায় কথা বলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। সভায় নগর ব্যবস্থাপনা, যান চলাচলের শৃঙ্খলা, সড়ক নিরাপত্তা এবং বিদ্যমান বাস্তবতার আলোকে ব্যাটারি চালিত ই-রিকশা ব্যবস্থাপনায় কার্যকর পদক্ষেপ গ্রহণের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। সংশ্লিষ্ট অংশীজনরা এ বিষয়ে বিভিন্ন মতামত ও সুপারিশ তুলে ধরেন। এই সময় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, স্থানীয় সরকার আইন 2009 এবং স্থানীয় সরকার সিটি কর্পোরেশন সংশোধন আইন 2026-এর আলোকে ই-রিকশা ব্যবস্থাপনার জন্য একটি নীতিমালা প্রণয়ন করা হচ্ছে। তিনি বলেন, এই নীতিমালা সুষ্ঠু ও কার্যকরভাবে বাস্তবায়ন করা হলে নগরীর যানজট নিয়ন্ত্রণ, যান চলাচলের শৃঙ্খলা এবং সড়ক নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হবে। একই সঙ্গে স্থানীয় সরকারের মাধ্যমে নিয়মতান্ত্রিক লাইসেন্সিং ও নিবন্ধন কার্যক্রমের ফলে সরকারের কোষাগারে রাজস্ব জমা হবে। তিনি আরও বলেন, এই লক্ষ্যে বিদ্যমান বিধিমালা সময়োপযোগী করে সিটি কর্পোরেশন, পৌরসভা, উপজেলা ও ইউনিয়ন পরিষদের জন্য একটি সমন্বিত লাইসেন্সিং কর্তৃপক্ষ নির্ধারণের লক্ষ্যে প্রচলিত বিধিমালা সংশোধনের উদ্যোগ নেওয়া হবে। স্বামীর ক্ষমতা দেখিয়ে আমার সঙ্গে এটা করেছে, বলেছেন তানজিন তিশা। দেশের বিনোদন অঙ্গনের পরিচিত মুখ অভিনেত্রী তানজিন তিশা প্রতারণা ও বিশ্বাস ভঙ্গের অভিযোগ দায়ের করা মামলায় বৃহস্পতিবার 13 আগস্ট ঢাকার আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন তিনি। জামিনের পর আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তানজিন তিশা। এ সময় মামলার বাদীপক্ষের বিরুদ্ধে তাকে হেনস্থার অভিযোগ তোলেন এই অভিনেত্রী। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জুয়েল রানার আদালতে আইনজীবীর মাধ্যমে জামিনের আবেদন করেন তানজিন তিশা। শুনানি শেষে আদালত তার জামিন মঞ্জুর করেন। এর আগে গত 12 জুলাই একই আদালত তাকে সশরীরে হাজির হওয়ার নির্দেশ দিয়েছিলেন। সেই নির্দেশনা অনুযায়ী বৃহস্পতিবার আদালতে আত্মসমর্পণ করে জামিন নেন তিনি। আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের তিশা বলেন, যিনি আমার বিরুদ্ধে অভিযোগ এনেছেন তিনিও একজন নারী, তার নিজেরও একটি মেয়ে আছে। এখন স্বামীর ক্ষমতা দেখিয়ে আমার সঙ্গে এটা করেছে। সে আমাকে বিভিন্নভাবে হুমকি দিয়েছে। সেই সংক্রান্ত অনেক বিষয় আমার কাছে আছে, যা আমি সময় মতো প্রকাশ্যে আনব। মামলার অভিযোগে বলা হয়েছে, একটি শাড়ি নেওয়ার পর এর মূল্য পরিশোধ না করায় তানজিন তিশার বিরুদ্ধে প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগ আনা হয়েছে। বিষয়টি নিয়ে তিশা বলেন, মাত্র 27,000 টাকার একটি শাড়ির জন্য তার বিরুদ্ধে আত্মসাতের অভিযোগ করা হয়েছে। তিনি বলেন, আমি 15 বছর ধরে সততার সঙ্গে বিনোদন জগতে কাজ করছি। দীর্ঘ ক্যারিয়ারের এই পর্যায়ে এসে একটি শাড়ির জন্য আমাকে আদালতে দাঁড়াতে হবে। এটা আমার বা কোনো শিল্পীর জন্যই কাম্য হতে পারে না।